সম্প্রতি বিভা প্রকাশনীতে আশার সেল শুরু হয়েছে। আমিও পৌঁছে গেছিলাম বিভার আউটলেটে এবং নিয়ে সংগ্রহ করে এনেছি কিছু নতুন বই। প্রথমেই যে বইটির কথা বলবো সেটা অঙ্কুর বরের লেখা দহন ক্ষুধা। অঙ্কুর বরের লেখা আমি ভূতভুতুম পূজাবার্ষিকীতে প্রথম পড়ি এবং খুব ভালো লাগে পড়তে, তাই ওনার লেখা এই বইটি আমি সংগ্রহ করেছি। এই বইটি মুদ্রিত মূল্য যেটা এখানে আছে সেটা হলো 123 টাকা, তবে এখন তো অনেক কম দামে পাওয়া যাচ্ছে, যেমন 29 অর্থাৎ 29 টাকা থেকে বই শুরু হয়েছে এবং ওদের প্রচুর অফার আছে। আপনারা ওদের ওয়েবসাইটে গিয়ে দেখে নেবেন বা ফেসবুক পেজ আছে ওদের, যেটা ওখানে গেলে ভালো করে কোন বইয়ের কোন দাম বা কত টাকার ওপর কেনাকাটি করলে কীরকম ছাড়, কজন মিলে কিনতে পারবেন একসাথে, সেটা ওখানে গেলে ভালো করে আপনারা জানতে পারবেন। একদম পাতলা বই, এর টোটাল পেজ সংখ্যা হচ্ছে 112 এবং এর পেছন দিকটা পড়ি। এটা অবশ্যই দেখেই বোঝা যাচ্ছে যে একটা ভুতুড়ে কাহিনী। সিকিমের একটি শান্ত গ্রাম কানজাং এক রাত্রে হঠাৎ করেই হয়ে যায় জনশূন্য। অবশিষ্টাংশ হিসাবে পড়ে থাকে গ্রামবাসীদের গোছা গোছা চুল আর উপড়ানো নখ। পাহাড়ের শিরশিরে হাওয়ায় ভাসতে থাকে একটাই কথা, পুরা কানজাং শাপিত হো চুকা হ্যায়। এক আতঙ্কের ঢেউ ছড়িয়ে পড়তে থাকে ধীরে ধীরে পাহাড়ের বাকি গ্রামগুলোতে। এদিকে কলকাতা শহরে বসে পলাশ হঠাৎ করেই সম্মুখীন হয় একদল নরকজীবের আক্রমণে। পলাশের ডান হাতের কোনোই অবধি রুদ্রাক্ষের মালা জড়ানো। কোনো কিছু কি আড়াল করতে চাইছে পলাশ? কোথা থেকেই বা এলো এই নরকজীবের দল? আর রণ, কি বা ওর আসল পরিচয়? বহু বছর আগে এক অভিশপ্ত ইতিহাস ফিরে আসতে চাইছে আবার, কিন্তু কেন? শুধুই কি প্রতিহিংসা? আছে এক ভয়ঙ্কর বিধ্বংসী ষড়যন্ত্র যা বদলে দেবে সৃষ্টির ইতিহাস। দুর্বলের অপসারণ হয়ে পড়েছে অনিবার্য, কিন্তু কেন? উত্তর খুঁজতে পলাশ বন্ধু রণজয়কে নিয়ে পাড়ি দিল পাহাড়ে, আর মুখোমুখি হলো এক ভয়ঙ্কর অভিশাপে। ওরা কি পারবে ইতিহাসের ধুলো সরিয়ে অভিশাপের মূলে পৌঁছতে? নরক জীবেদের আটকানোর সত্যিই কি কোনো রাস্তা অবশিষ্ট আছে আর? অলৌকিক সিরিজ বলে একটি ওদের সিরিজ আছে, তার মধ্যে হচ্ছে এই বইটিও পড়ে এবং এটা থেকে বোঝা যাচ্ছে যে এটি একটি অলৌকিক ঘটনাকে কেন্দ্র করে লেখা হয়েছে। দেখা যাক আমার পড়ে কেমন লাগলো সেটা তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এর পরবর্তী যে বইটি আমি সংগ্রহ করেছি সেটি আত্রেয়ী দত্তর ঘুঙুর। এই বইটির মুদ্রিত মূল্য হচ্ছে 199 টাকা, অর্থাৎ 200 টাকা। এটি বেশ মোটা বই এবং এর টোটাল পৃষ্ঠা সংখ্যা 224। আমি আত্রেয়ী দত্তের লেখা এর আগে কোনোদিনও পড়িনি, এবার পড়ব। এই বইটি হবে আমার প্রথম পড়া আত্রেয়ী দত্তের লেখা। দেখা যাক কেমন লাগে। আচ্ছা, এখানে 3টে স্টোরি আছে। ঘুঙুর আবার এক রাজার দেশে, তব সিংহাসন পাশে। এবার এটা কি একটাই গল্পের নাকি আলাদা আলাদা গল্প, মানে আলাদা আলাদা ঘটনাকে কেন্দ্র করে, সেটা আমি জানি না। এই ব্লাডটা পড়লে আশা করি বুঝতে পারবো। ঘুঙুর অর্থাৎ প্রথম গল্পটি, এ কাহিনী রোহিতক রাজবংশের একজোড়া বিশেষ ঘুঙুরে। শুধুই কি ঐতিহ্য সে, না ব্যক্তি বিশেষের ক্ষেত্রে অবমাননার কারণও? এ গল্পে আছে ষড়যন্ত্রী প্রতিবেশী সৌহাল রাজ্যের আক্রমণ, রোহিতকের বীর রাজবংশ আছে এবং তার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে ঘুঙুর। অর্থাৎ এটা একদম পুরোনো দিনকার সময়ের আর কি ঘটনা নিয়ে লেখা। এবার ঘুঙুর এবার এক রাজার দেশে, অর্থাৎ নেক্সট যে ঘটনাটা। উপন্যাসটি ঘটনাক্রম হিসেবে ঘুঙুরের সিকুয়াল। এখনো পরস্পরের শত্রু হয়ে উঠেছে রোহতক ও সৌহাল। রোহতকের এখন ধ্বংসাবশেষ পড়ে সর্বকনিষ্ঠ রাজকুমার রুদ্রসেন ছাড়া বিশেষ কেউ জীবিত নেই। সৌহালেও এখন নতুন রাজা, তার হাতেই বন্দী রুদ্রসেন। রুদ্রসেনের কি পরিকল্পনা এরপর? এই প্রতিদ্বন্দ্বিতায় ইতি কি পড়বে কখনো? রোহিতকের রক্ষাকর্তা পশুপতি আদৌ কখনো সদয় হবেন হতভাগ্য রাজ্যের ওপর? ষড়যন্ত্র থেকে রাজনীতি, প্রেম থেকে হিংসা, অলৌকিকতা থেকে রূঢ় বাস্তবের মিশ্রণে সৃষ্ট এই কাহিনী। আচ্ছা, মানে সিকুয়ালি মনে হয় খুব সম্ভবত প্রত্যেকটা গল্পই।
তব সিংহাসন পাশে 1947 সালে বাস্তব রূপ পেতে শুরু করেছে দেশভাগের পরিকল্পনা। যেখান থেকে ভারত পাকিস্তান সীমান্ত রেখা যাবে তারই সংলগ্ন গ্রাম মদনপুরা। এখানকার মানুষগুলো জাতপাত না মেনে পরস্পরকে আঁকড়ে সুখে বেঁচে আছে চিরকাল। কিন্তু সত্যি কি চিরস্থায়ী বলে কিছু হয়? যখন দেশ ভাগাভাগি হচ্ছে তখনও এক হয়ে থাকতে চাওয়ার অপরাধে কোন শাস্তি অপেক্ষা করছে তাদের জন্য? দেশভাগের যন্ত্রণার এক মর্মস্পর্শী হৃদয় বিদারী ইতিহাসের উল্টোপিঠে লেখা রইল এই অলৌকিক আখ্যানটি। এটাও বলছে অলৌকিক সিরিজের, অর্থাৎ ভূত বা পুরনো সময়ের কিছু একটা আর কি, প্রতিহিংসা এই টাইপের। তো দেখা যাক করে কোনটা ভালো লাগে। তবে আমার যেন তিনটের মধ্যে এই তব সিংহাসন পাশেটা বেশি ভালো লাগলো। ঘুঙুর এখানে অ্যাকচুয়ালি মেন যে মূল বিষয়বস্তুটা ঘুঙুরকে কেন্দ্র করে তিনটে গল্প লেখা। দেখা যাক পড়ে কেমন লাগে আমার আত্রেয়ী দত্তের লেখা। এরপরের বইটি আবার অঙ্কুর বরের লেখা, রঙ্কিনী। এর মুদ্রিত মূল্য 288 টাকা, 288। এই বইটিও বেশ মোটা আছে, 280 পৃষ্ঠার বই। ধলভূমগড় রাজ্যের রাজগুরু মহর্ষি শম্ভুপাদ প্রতি রাত্রে এক ভয়ঙ্কর স্বপ্ন দেখেন। পাহাড়ের কোলে জেগে থাকা রঙ্কিনী দেবী এই স্বপ্ন দেখিয়ে তাকে কোনো ভয়ঙ্কর সর্বনাশের ইঙ্গিত দিচ্ছেন কি? মহারানী কঙ্কাবতী বা আজকাল রাজামশাইয়ের আশেপাশে যেতে ভয় পান কেন? কি সেই ঘটনা যার পর থেকে রাজামশাই আমূল বদলে গিয়েছেন? প্রেত পর্বতের প্রেত সাধক গুণীনদের বচন কি সত্যি প্রমাণিত হবে? মহর্ষি কি পারবেন দেবী রঙ্কিনীর শক্তি অঙ্গকে গর্ভপার্শ্বে দিয়ে রক্ষা করতে? এটা একটা সময়কার, আর একটা মনে হয় অন্য একটা বর্তমানে সময়ে সাগর ও বিশান দুজনেই খবর পায় ঝাড়খণ্ডের গোড়ার কাছাকাছি কোনো এক পাহাড়ি প্রত্যন্ত গ্রামে বাস করে দীর্ঘজীবী মানুষেরা। লোকে বলে তারা নাকি অমর, কিন্তু ঝাড়খণ্ডে পৌঁছে ওরা জানতে পারে সেই গ্রাম নাকি অভিশপ্ত। কিসের অভিশাপ? কেনই বা লোকে ভয় পায় গ্রামটি সম্পর্কে আলোচনা করতে? ঝাড়খণ্ডের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে সাগর প্রতিনিয়ত পেতে থাকে নানা ধরনের হুমকি। মানে এই দুটো ঘটনার মিলমিশে আর কি রঙ্কিনী। দেখা যাক পড়ে কেমন লাগে। আশা করছি ভালো লাগবে, কারণ অঙ্কুরবারের লেখা আমার ভালো লেগেছিল, সেই জন্য আমি এই দুটি বই আর কি সংগ্রহ করেছি অন্যান্য লেখার। এটিও অলৌকিক সিরিজের অবভিয়াসলি। এবার মনে আমি যে কটা নিয়েছি সবকটাই অলৌকিক সিরিজেরই নিয়েছি। দেখা যাক। অ্যাকচুয়ালি ভূতের প্রতি আমার বেশ টান এসেছে ভূতুম পড়ে, এবং অবশ্যই এবছরেও ভূতুম যে পূজাবার্ষিকীটি বেরোবে সেটা আমি সংগ্রহ করব। নেক্সট যে বইটির কথা বলবো সেটি হচ্ছে মৌন মগধে। এর এই যে এই জায়গাটা কেমন একটা সাদা সাদা হয়ে আছে, মানে প্লাস্টিক ছিল নাকি আমি বুঝতে পারছি না, কিন্তু এই বইটির আমি এক কপি গিয়ে পেয়েছিলাম, তাই আমি এটাই নিয়ে এসেছি। অনেক সময় রাখতে রাখতেও তো হয়ে যায়, সে আমার বাড়িতে থাকলেও হয়তো এরকমই হয়ে যাবে। কি জন্য হয়েছে বুঝতে পারছি না, বাট এরকম হয়ে গেলে কি করা উচিত, বা এইরকম যাতে না হয় সেজন্য কি করা উচিত, কেউ যদি জেনে থাকেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন। মৌন মগধে এবং অভিক মুখোপাধ্যায়ের লেখা আমি এর আগেও পড়েছি। আচ্ছা, এটি হচ্ছে ঐতিহাসিক গল্প সংকলন। এটা হচ্ছে ক্লাসিক, মানে এতক্ষণ ধরে এগুলো এই তিনটে যেটা বললাম সেই তিনটে হচ্ছে অলৌকিক সিরিজের, বাট এটা হচ্ছে ক্লাসিক সিরিজের মধ্যে। এর মুদ্রিত মূল্য 177 টাকা। এই বইটি মোটামুটি 192 পেজের। আচ্ছা, এটা দেখে একটাই গল্প নাকি ছোট ছোট অনেক কটা গল্পের সংকলন এটা? যেমন করুণা ধারায় দ্বীপ জেলে যাই, মৌন মগধে প্রহেলিকা, মেনাল মন্দির, সাক্ষী ছিল শিরস্থান, বেঞ্জির, শেষ প্রণাম, কোহিনূর, লিঙ্গ পেন। আমি মূলত ওই লেখককে দেখে আর কি নিয়েছি। আমি অভিক বাবুর লেখা আর কি, অভিক মুখোপাধ্যায়ের লেখা আমি এর আগেও পড়েছি এবং আমার বেশ ভালো লেগেছে। আমি শুধু এইটুকু বলছি, যারা ইতিহাসকে কিস্সা কাহিনীর মাধ্যমে পড়তে ভালোবাসেন এই বই তাদের জন্য। ইট কাঠ পাথরের খাঁজে নয়, ইতিহাস কথা বলে স্থানীয় লোককথায়। ভারতের বুকে বয়ে চলা প্রাচীন বাতাস আজও বহন করে চলেছে অতীতের পাপ পুণ্য, ত্যাগ, দান, অধিকার সংগ্রাম, সংঘর্ষ, লোভ, হত্যা, বেইমানির গল্প। মানে প্রত্যেকটা এই জিনিসগুলো আমরা এই গল্পগুলো পড়তে গিয়ে পাবো। এবং আপনারা জানেন যে আমার ইতিহাসের ওপর লেখা বই আমার পড়তে খুবই ভালো লাগে, তো সেই হিসেবে আমি এটি সংগ্রহ করেছি।
নেক্সট যে বইটির কথা বলবো সেটা শায়ক আমানের লেখা ভাসান বাড়ি। অনেকেই হয়তো এর মধ্যে পড়ে ফেলেছেন, কিন্তু আমার এখনো পড়া হয়নি। ক্লাসিক উপন্যাস এবং শায়ক আমানের লেখা আমি পূজাবার্ষিকীতে খুব সম্ভবত পড়েছি। আমার ঠিক মনে নেই আমি ওনার লেখা এর আগে পড়েছি কিনা, কিন্তু উনি বেশ একজন জনপ্রিয় লেখক। আমি ফেসবুকে দেখেছি যে অনেকেই শায়ক আমানের লেখা পড়তে খুব ভালোবাসেন। তো আমি সেই জন্যই মানে আর কি একজন ফেমাস লেখকের লেখা তিনি কেমন লেখেন সেটা পড়ার জন্য অ্যাকচুয়ালি বইটি সংগ্রহ করি। ভাসান বাড়ি আজ থেকে 200 বছর আগে এক জ্যোতির্বিজ্ঞানী তৈরি এক রহস্যময় স্থাপত্য। তার আগে একটা পুকুর ছিল, সেখানে গোটা গ্রামের লোক ঠাকুর বিসর্জন দিত তাতে। সেটাকে বলা হতো ভাসান পুকুর, সেখান থেকেই ভাসান বাড়ি। লোকে বলে সেই পুকুরটার আত্মা এই বাড়ির ভিতরেও সঞ্চারিত হয়েছে। এই বাড়িটাও মানুষকে ভাসিয়ে নিয়ে যায় তার অন্তিমের দিকে, ভাসানের দিকে। কিন্তু সত্যি অন্তিম বলে কিছু হয় কি? কে বলতে পারে? মাটি গলে রং উঠে গিয়ে নদীর অপর প্রান্তে যখন খড়ের কাঠামোটা পৌঁছয়, তখন কেউ অপেক্ষা করে না তার জন্য, কেউ আবার নিজের মতো করে সাজিয়ে নেয় না তাকে। মরে যাবার আগে শশাঙ্ক মোহন বলেছিলেন, হ্যালির ধূমকেতুর মতো এই বাড়িতেও নির্দিষ্ট সময় পরে ফিরে ফিরে আসে কোনো মানুষ। সে কে? এ বাড়ির ছাদ থেকে দেখা যায় অচেনা আকাশ। সত্যি কি সময়ের নিয়ম মানে না বাড়িটা? কিন্তু সেটাই বা সম্ভব কিভাবে? রহস্য আর সময়ের চাদর মুখে টেনে কাদের অপেক্ষায় থাকে ভাসান বাড়ি? এক্স্যাক্টলি আমি বুঝতে পারলাম না যে এটা কি বলতে চেয়েছে, বিষয়বস্তুটা কি। তবে মনে হচ্ছে ফিকশন টাইপের লেখা। দেখা যাক পড়ে কেমন লাগে আমার। এই বইটির মুদ্রিত মূল্য 222 টাকা এবং এর পৃষ্ঠা সংখ্যা 224। দেখা যাক আমার পড়ে কেমন লাগে। এটি ক্লাসিকের অন্তর্ভুক্ত। এরপরে আছে কালীগুণিনের মরণ পাঞ্জা, সৌমিকদের লেখা। এটাও ক্লাসিকের মধ্যে মানে পড়ে আর কি, বিভা ক্লাসিকের। আমি ঠিক কালীগুণিন অ্যাকচুয়ালি ওই যেমন আমরা তারানাকতান্ত্রিক টাইপে পড়ে থাকি সেরকমই মনে হচ্ছিল আমার পড়ে এই জায়গাটা। এখানে মোট 4টে আর কি গল্প আছে বইটিতে। কালীগুণিনের অনেক কটা বই আছে, আমি এর আগে কোনোদিনও পড়িনি ওনার এই সিরিজটি। কালীগুণিন ও নীলকণ্ঠের সংকেত, কালীগুণিন বনাম বিদ্যুৎ জিহা রহস্য, কালীগুণিনের দ্বিতীয় গল্প ভর। তো সেজন্য আমি একটি সংগ্রহ করেছি যে আমি পড়ে দেখি সিরিজটা আমার কেমন লাগে, তারপর আমি বাকি বইগুলি সংগ্রহ করব। এর মুদ্রিত মূল্য 199 টাকা, অর্থাৎ 200 টাকা মুদ্রিত মূল্য, এবং এর পৃষ্ঠা সংখ্যা হচ্ছে 190। এরপরে আবার নেক্সট বইটাও শায়ক আমানের, তার চোখের তারায়, শায়ক আমান। এবং আশা করছি এটাও হচ্ছে এটা রহস্য উপন্যাস, কিন্তু কোন ইয়ের ভেতরে আন্ডারে ক্লাসিক না ইয়ে সেটা লেখা নেই এখানে। অ্যাকচুয়ালি লিখে বাকি বইগুলোতে লেখা ছিল এই জায়গাটায় ক্লাসিক নাকি অলৌকিক, সেটা এটার ক্ষেত্রে লেখা নেই। এটা বেশ মোটা একটি বই। এটার মুদ্রিত মূল্য 299 টাকা, অর্থাৎ 300 টাকায়, এবং এর যে পৃষ্ঠা সংখ্যা সেটা হলো 320। আমি এই বইগুলো প্রত্যেকটি ডিসকাউন্টে পেয়েছি, কিন্তু কোনটা কত ডিসকাউন্টে পেয়েছি আমি অ্যাকচুয়ালি বিলটা হারিয়ে ফেলেছি। তো আপনারা ওই ইয়েতে গেলে দেখতে পাবেন, ওদের ফেসবুক পেজ বা ওয়েবসাইট থাকলে ওয়েবসাইট। আমি বেসিক্যালি ফেসবুক থেকেই আর কি ফলো আপ করি। একটি ভগ্নপ্রায় জমিদার বাড়িকে ঘিরে রয়েছে কিছু রহস্যময় ইতিহাস, আর রয়েছে বংশ পরম্পরায় বই চলা এক প্রাচীন অভিশাপ। 4টে দশক ধরে 4টে অস্বাভাবিক খুন। এই অস্বাভাবিক মৃত্যু, আত্মহত্যা নাকি খুন? পরিত্যক্ত অন্দরমহলের আনাচে কানাচে নাকি দেখা যায় কুয়াশা ঢাকা এক ছায়ামূর্তিকে। কে সে? মস্ক্রব পরিবারের সমাধির নিচে কে ঘুমিয়ে আছে 200 বছর ধরে? একটি বাচ্চা মেয়ে কয়েক শতাব্দী পুরনো ডায়েরি কিসের ইঙ্গিত দেয়? বারবার কোন স্বপ্নের কথা ডায়েরিতে লিখত সে? সেখানেই কি লুকিয়ে আছে রহস্যের সমাধান, নাকি আরো গভীরে? মানব সভ্যতার ইতিহাসের বুক থেকে সরিয়ে নেওয়া কয়েকটা পাতা খুঁজতে হবে আমাদের। যুগ যুগান্তর ধরে চলে আসা কিছু লোককথা আর পৌরাণিক গল্পের ছলে আমাদের যে সংকেত দিতে চেয়েছিলেন আমাদের পূর্বপুরুষরা, প্রতি পাতায় ভয়াবহ মোড় বদলাতে থাকা শায়ক আমানের প্রথম অলৌকিক রহস্য উপন্যাস তার চোখের তারায়। আচ্ছা, ওনার এটা প্রথম অলৌকিক রহস্য উপন্যাস। দেখি পড়ে কেমন লাগে। আমি এর আগে তো বললামই শায়ক আমানের লেখা পড়িনি, তাই ওনার দুটি বই আমি সংগ্রহ করেছি। দেখা যাক বই কেমন লাগে। প্রত্যেকটি পেজ খুব ভালো, এদের পেজ কোয়ালিটি আর কি।
বিভার যে জিনিসটা আমি সবসময় বলি, এদের হচ্ছে এই কি বলবো, মানে মোটা কাভার যেটা, সেটা খুব সুন্দর, যেহেতু এটা ওদের কাঠমলাটের কাভার হয় না। তো এবং বইটার সাইজ একদম ছোট্ট বুকের মতো ছোট্ট বই, বেশ সাইজটা সুন্দর, ক্যারি করা সহজ। দেখা যাক কিরকম লাগে প্রত্যেকটি বই পড়ে।